মুল্যস্ফীতি আসলে কি, বাজেটে আসলে এর ভূমিকা কতটুকু থাকছে, সেই সাথে বড় একটা অংশ মূল্যস্ফীতিরও একটা চ্যালেঞ্জ রয়েছে। সবকিছু মিলিয়ে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হচ্ছে এই নতুন অর্থ বছরের বাজেটকে, সে নিয়ে আমি বিস্তারিত জানবো আমার সহকর্মী সিলিয়া সুলতানের কাছ থেকে। গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন একটি বছর শেষ করি তারপরে আবার নতুন একটি বছরে পদার্পণ করি, যেহেতু আমাদের বাজেট সারা দেশের জন্যই কিন্তু সবাই তাকিয়ে থাকেন যে সামনের বছর আসলে সরকার কী ধরনের পরিকল্পনা নিয়ে আসছেন, তাদের জন্য কি থাকছে এই বিষয়গুলো। কিন্তু আমরা যদি বলি যে আমাদের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটি বেশ কিছু সূচকের উপর নির্ভর করে, কিছু ইন্ডিকেটর রয়েছে। যেমন IMF সাধারণত দেখা যায় সবচেয়ে বেশি যে বিষয়টি প্রাধান্য দিয়ে থাকে, যেহেতু IMF সবগুলো দেশে, যতগুলো দেশ তাদের সদস্যভুক্ত রয়েছে তারা এই বিষয়গুলো মনিটরিং করেন। সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাংলাদেশের যে গ্রস রিজার্ভ এবং নিট রিজার্ভটি দেখেন, গ্রস রিজার্ভটি আপনাকে একটু বলে রাখতে চাই, সেটি এই মুহূর্তে আসলে কি আছে আমাদের রিজার্ভের খাতায়, এবং নিট রিজার্ভটি হচ্ছে রিজার্ভের পরিমাণটা কেমন। কিন্তু যখন নিট রিজার্ভটি BPM 6 অনুযায়ী IMF এর যে মেথডটি আছে সেটি নির্ধারণ করা হয়, সেটি হচ্ছে আগামী 3-4 মাসের মধ্যে আপনি আসলে কত খরচগুলো বা যে ব্যয়গুলো আছে, যে দেনাগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে, সেটি বাদ দিয়ে তারপর আপনার কাছে 3 মাস বা কয় মাসের জন্য আছে সেটি হিসাব করলে তখন নিট রিজার্ভ আসে। যদি আপনারা দেখেন যে এটি মে মাসের 21 তারিখ পর্যন্ত আমরা দেখছি যে $2400 কোটি। অন্যদিকে কিন্তু নিট রিজার্ভের জায়গায় কিন্তু আমরা 1300। এই জায়গায় কিন্তু একটি বিষয় থাকে যে আমরা এই মুহূর্তে যে আমদানি করছি সে আমদানি কিন্তু দেখা যাচ্ছে যে $5 বিলিয়ন মতো। সেই হিসেবেও যদি আমরা দেখে থাকি যে মানে $1300 কোটি আসলে 3 মাসের যে রিজার্ভ আসলে রাখার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু পূরণ করছে না। তার মানে কিন্তু আমরা বলতে পারি আমাদের হচ্ছে 5 বিলিয়ন করে লাগছেই আমদানি ব্যয় মেটানোর জন্য। একদমই তাই। এবং আমরা যে বিষয়টি দেখছি যে আমদানির জন্য কিন্তু গত বছর থেকে যে টাইটেনিংগুলো করে আসছে, নিয়ন্ত্রণ করে আসছে আমদানির ক্ষেত্রে, সে জায়গায় কিন্তু আমরা দেখেছি $7 বিলিয়ন যে বিষয়টি ছিল সেটি থেকে কিন্তু অনেকখানি কমে এসেছে। এবং যদি পরবর্তী যদি আমরা যে স্ট্যাটিস্টিকটি আছে সেটি কিন্তু বলছে যে আমাদের যে আমদানি সেটি কিন্তু এই মুহূর্তে 5 বিলিয়নের মতো এবং প্লাস মাইনাস কিছু হয়। এবং অন্যদিকে কিন্তু এই মাসে, মে মাস এবং এপ্রিল মাসে যে আমরা রপ্তানি করেছি সেটি কিন্তু 5 বিলিয়নের নিচে। এই 5 বিলিয়নের নিচে যখন আসলে থাকে সেখানে কিন্তু মে মাসে আমরা দেখেছি 16.0% পর্যন্ত কিন্তু রপ্তানি কমেছে। কিন্তু সেলিয়া, আমি কিন্তু মে মাসে আমরা যেই শেষ পরিসংখ্যানটা পেয়েছি সেটাও কিন্তু বাংলাদেশের যে খাদ্য মূল্যস্ফীতি সেটা 10-এর উপরে উঠে গেছে, মূল্যস্ফীতি যেটা সেটাও 10 ছুঁই। কিন্তু আপনি যে রিজার্ভের কথা বলছেন, এটা আসলে আপনি অনেক সূচকের কথা বলছিলেন, এই রিজার্ভ কি করে মূল্যস্ফীতির উপরে আসলে প্রভাব ফেলে? যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, যেটি আমি বলছিলাম যে আমদানিতে 5 বিলিয়ন এটি মে মাসের, এবং রপ্তানিতে 4.7 বিলিয়ন পর্যন্ত আমরা রপ্তানি করেছি, এবং শতাংশের হিসেবে প্রায় 16.06% পর্যন্ত কিন্তু আমরা মে মাসে রপ্তানি কম করেছি। আপনি যে প্রশ্নটি করলেন, রিজার্ভ যখন আসলে কমে আসে তখন কিন্তু আমদানিকে আরও বেশি কঠোর করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিনিয়োগ করা সেটি কিন্তু আপনি জানেন যে সুদের হার বাড়ানো হয়েছে, ডলারের মূল্য বাড়ানো হয়েছে, সেগুলো কিন্তু সব কিছুর উপর এক ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে আমি রিজার্ভ যখন আসলে রেখে দিতে চাইবো এবং আমি আমদানিকে আরও সীমিত করতে চাইবো, তখন কিন্তু এটি একটির সাথে আরেকটি খুবই কানেক্টেড। যদি আমরা দেখি যে রপ্তানি খাতে যে প্রবৃদ্ধি, যদি আমরা অর্থবছর 2022-23 দেখি, লক্ষ্যমাত্রা ছিল কিন্তু $55,558 মিলিয়ন, এবং সেটি কিন্তু অর্জন করা হয়েছে যেটি দেখছি যে $50,527 মিলিয়ন। এবং 2023-24-এও কিন্তু আমরা আসলে সেই লক্ষ্যমাত্রাটি অর্জন করতে পারিনি, যেটি আমাদের $62,000 মিলিয়ন ছিল। যদি আপনি দেখেন যে শুধু মে মাসের কথা যদি বলি, 2022-23 অর্থ বছরে সেটি কিন্তু দেখছি যে 26.61 ছিল মে মাসে। তার ঠিক আগের 2 মাসে কিন্তু আমরা দেখেছি অনেকখানি কম ছিল, এবং এবার কিন্তু দেখছি যে 16.06। এজন্য কিন্তু রপ্তানি খাতে, বিশেষ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো, তারা কিন্তু একটি বিষয় বলছে যে নগদায়নের বিষয়টি রয়েছে সেটি আসলে যেটি টার্গেট করা হচ্ছে সে নগদায়নটি হয় না। অর্থাৎ এই যে রিজার্ভ আপনি ধরে রাখতে চাইছেন, আপনার আমদানি করতে হবে, আপনার রপ্তানি, এবং আপনি আরেকটি বিষয় কিন্তু আমাদের অনেক
ক্ষেত্রেই কিন্তু কাঁচামাল আমদানি করে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি, সেখানেও কিন্তু রিজার্ভ খুব গুরুত্বপূর্ণ। আপনার স্ট্যাবিলিটি একটি দেশের কতটুকু সেটি কিন্তু অনেকটা রিজার্ভ বলে থাকে। আর IMF-এর দেওয়া শর্ত রিজার্ভের অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা আমরা প্রশ্ন করে থাকি যে কেন আসলে কমানো বাড়ানো হয়। যদি আপনি দেখেন যে জুনের 23 তারিখে কিন্তু যেই লক্ষ্যমাত্রাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রায় 24 বিলিয়ন, 25 বিলিয়ন, 26 এবং পরবর্তীতে 20 বিলিয়ন ছিল। পরিবর্তিত যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু 23 বিলিয়ন থেকে নামতে নামতে কিন্তু আমরা শেষ যে জুন 2024 সালে সেটি কিন্তু দেখছি যে 14.76। এর কারণ আছে, এটি আসলে আমদানি আপনার যে 3 মাসের রাখবেন সেই হিসেবেই কিন্তু বলা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের 15 বিলিয়ন ডলার রাখার কথা, সেখানে কিন্তু আমরা অনেকাংশেই কম আছি, 13 বিলিয়নের মধ্যে চলে এসেছি। তার মানে কিন্তু একটি আপনাকে ইন্ডিকেটর দিচ্ছে যে সামনে যে সময়টি আসছে সেটি কিন্তু আরও বেশি টাইটেনিং হবে এবং সেটি কিন্তু এই 14 বিলিয়ন পর্যন্ত কিন্তু সেভাবে মার্জিন করা হয়েছে। এছাড়া যদি মে মাসের জমা খরচই যা একটি দেশের একটি পরিবারের যেমন থাকে সেটি যদি বলি, আমাদের সবচাইতে যদি বলেন যে সিলভার লাইন আমাদের যে রিজার্ভের সেটি হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু এবার আমরা দেখেছি 225 কোটি ডলার এবার এসছে, রপ্তানি খাতে 407 কোটি ডলার। মূল্যস্ফীতির কথাটি আমরা বলতে চাই, আপনি যেটি বলছিলেন মূল্যস্ফীতিতে কীভাবে প্রভাব ফেলে, মূল্যস্ফীতি কিন্তু মে মাসে আমরা দেখেছি 9.89% এবং খাদ্য মূল্যস্ফীতি যেটি আমাদের জন্য গত পুরো বছর ধরে 2 ডিজিটের নিচে নামেনি সেটি হচ্ছে 10.76%। এই বিষয়টি কিন্তু পুরোটাই যেমন হচ্ছে বৈদেশিক আমদানি যে খাদ্যদ্রব্য অন্যান্য যে বিষয়গুলো আমদানি আছে এর কিন্তু প্রভাব পড়ে এবং তারই প্রভাবগুলো ছাড়াও দেশের ভেতরে যে ধরনের মেকানিজমগুলো আছে সেগুলোও কিন্তু এই খাদ্য মূল্যস্ফীতির জন্য দায়ী। এবং ডলার বিনিময় হার যেটি আমরা দেখেছি এই অর্থ বছরের শুরুর দিকে 110 টাকা ছিল সেটি 117 টাকা, অর্থাৎ আপনাকে কিন্তু 117 টাকা অর্থাৎ 7 টাকা যে আপনার ডেফিসিয়েট হয়েছে, টাকার যে অবমূল্যায়ন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণের অঙ্ক কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যে ডলারে আপনি যে পেমেন্টগুলো পরিশোধ করছেন সেখানে কিন্তু আপনাকে এখন বেশি চাপ নিতে হচ্ছে যেহেতু টাকার অবমূল্যায়ন হয়েছে। আর যদি প্রবৃদ্ধির বিশ্লেষণ আপনাদেরকে বলি সেটি হচ্ছে IMF যদি বলা হয় তারা কিন্তু প্রথম দিকে বলেছিল 6% এবং বিশ্বব্যাংক কিন্তু বলেছিল 5.8%। পরবর্তী পূর্বাভাস এটি হচ্ছে এপ্রিল 2024 সালে দুটো সংস্থাই কিন্তু বলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি 5.7% পর্যন্ত হবে। যদিও আজকে আমরা যে অর্থবছরের বাজেটটি শুনছি সেখানে কিন্তু বলা হচ্ছে যে আমরা তার থেকে বেশি প্রবৃদ্ধি করব, সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আর বিশ্বব্যাংক এবং IMF-এর যে বিশেষ করে যে পূর্বাভাসগুলো সেগুলো কিন্তু তারা একটি সার্টেন টাইম এবং এটি ভবিষ্যতে কি মার্জিনে যেতে পারে সেগুলোর উপর নির্ভর করে কিন্তু তারা প্রবৃদ্ধি দিয়ে থাকে। এই যে প্রবৃদ্ধি সেটা থেকে কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতিটি কিন্তু অনেক বেশি, সেটি আসলে কিভাবে সামাল দিবে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনি এখন পর্যন্ত যেই সূচকগুলোর কথা বললেন সেগুলো প্রত্যেকটি আসলে স্বাভাবিকভাবে বাজেটে কি ধরনের প্রভাব এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে ফেলছে? বাজেটে যেহেতু আপনি এরই মধ্যে ডলারের যে দামটি রয়েছে সেটি বাজার নির্ভর করা হয়েছে, সুদের হার বাজার নির্ভর করা হয়েছে। আমরা যখন অর্থনীতিবিদদের সাথে কথা বলি তারা কিন্তু বলছেন এটি একটি শুরু হয়েছে, অনেকটা দেরি করে শুরু হলেও এটির ফলাফল পেতে হয়তো আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে সব কিছুই কিন্তু যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসা, কারণ আপনি জানেন যে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু মজুরি বা কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হয়নি, সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। একটু আগে কিন্তু আপনি বলছিলেন, অর্থমন্ত্রী বলছিলেন আমরা কিন্তু কর্মসংস্থানে গুরুত্ব দিব এবং মূল্যস্ফীতিকে তারা কিন্তু কমানোর জন্য প্রাধান্য দিচ্ছেন। সুলতানা, আপনি নিশ্চয়ই আবারও অন্য কোনো সময় অন্য কোনো তথ্য নিয়ে আবারও আমার সঙ্গে যুক্ত হবেন।